অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ যখন প্রথম ম্যাচটা জিতলো, রাত 11:30টার দিকে আমি হাবিবুল বাশারকে একটা ফোন দিলাম। আমাদের প্রধান নির্বাচক, আমাদের সময়ের ক্যাপ্টেন এবং বাংলাদেশের এখন পর্যন্ত ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেন। আমি ফোন দিলাম মূলত আমার প্রতিবেশী বড় ভাই হিসাবে একটু খোঁজ খবর নেওয়ার জন্য। আমি তারে অভিনন্দন জানালাম যে একটা স্পেশাল কংগ্রাচুলেশন আপনাকে। সে খুব স্বাভাবিকভাবে আহ, খুবই স্ট্রেসড একটা অবস্থা আছে, তার মধ্যেই আহ, অভিনন্দনের জবাব দিল। তারপর আমি বললাম আপনি তার হিউমার সেন্স উইট তো অন্য লেভেলে। আমি বললাম আপনি জিজ্ঞেস করলেন না যে আপনার এখানে অভিনন্দন জানাচ্ছি, আপনি তো খেলেন নাই। বললো আমি চিফ সিলেক্টর, অবশ্যই আপনি আমার অভিনন্দন জানাইতে পারেন। বললাম আর কিছু মাথায় আসতেছে না যে অন্য কোনো কজ থাকতে পারে? তো সে বললো দাদা সত্যি আসলে এত হেক্টিক একটা ডে গেল এবং খুব স্ট্রেসড ছিলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, টিম কেমন করে, একটু তো প্রধান নির্বাচক হিসেবেও একটা ইয়ে কাজ করে, দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু, আর সাপোর্টার হিসাবেই তো দুর্দান্ত একটা সময় গেল। ফলে আসলে বুঝতেছি না যে হোয়াটস নিউ, অথবা আমি স্পেশাল কেন। তা আমি বললাম যে ২০০৫ সাল, আজ থেকে ২১ বছর আগে এই অস্ট্রেলিয়াকে আমরা প্রথম এবং শেষবারের মতো হারাইছি। এই ২১ বছরে আমরা তাদের বিপক্ষে ওয়ানডে জিতি নাই। এরপর আর তারে পুরোটা খুলে বলা লাগে নাই। বলেন কি, সে কার্ডিফের পরে আসলেই আমরা কোনো ম্যাচ জিতি নাই? সে একবারে আসমান থেকে পড়ছে। হি ওয়াজ ক্যাপ্টেন, এবং আমরা যেটা ভুলে যাই যে আশরাফুলের ওই দুর্দান্ত সেঞ্চুরির পাশে কিন্তু তার একটা 47 রানের ইনিংস ছিল। ইনফ্যাক্ট সে সেকেন্ড হাইয়েস্ট স্কোরার ছিল। শুধু ক্যাপ্টেন হিসাবে ওই জয়ের গৌরব তার, তা না। সে ভুলেই গেছিল। এটার কারণ হচ্ছে সে নিজেই পরে মজা করে বলতেছে যে মাঝখানে আমরা এত ভালো কিছু ফেজ কাটাইছি, আমি অবসরে যাওয়ার পরেও আমাদের ওয়ানডে ক্রিকেট এটা আসলে বিশ্বাস করাও কঠিন যে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচই কোথাও জিতি নাই। কিন্তু এই জয়টা খুব তাৎপর্যপূর্ণ। তো আমি এই কথা বলতে বলতে ভাবলাম যে এটা একটা মজার ব্যাপার যে সেই সুমন ভাই ওই দিনের ক্যাপ্টেন, এখন চিফ সিলেক্টর। সেই দিনের নায়ক আশরাফুল এখন দলের ব্যাটিং কোচ। এই টিমটার দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে দেখব মাশরাফি বিন মুর্তজা ছাড়া ওই টিমের সবাই কোনো না কোনোভাবে এখন ক্রিকেটকে সার্ভ করে যাচ্ছে। ওই টিমের আফতাব, তাপস দা, ওরা বিদেশে ক্রিকেটের কাজ করতেছে, বাকিরা সবাই দেশেই কাজ করে যাচ্ছে। ওই টিমে ছিল নাজমুল। নাজমুল এখন আমাদের দেশের ক্রিকেটের আনসাং নেপথ্য নায়ক। শুধু কি এরা, আসলে আমাদের এই যে ২০০০ পরবর্তী যে জেনারেশন, যে জেনারেশনটাকে আমি বলি সবচেয়ে দুর্ভাগা জেনারেশন, এই জেনারেশনটা তেমন কিছু অ্যাচিভ করতে পারে নাই, কিচ্ছু অ্যাচিভ করতে পারে নাই। সামান্য একটা দুটো জয়ও তেমন পায় নাই। ২-৪টা ছেঁড়া ভাঙা জয় ২০০৫-এর পরে এসে পাইছে। ব্যক্তিগতভাবে এদের জীবনে কিচ্ছু জোটে নাই। মানে কেউ কোনো পারফরম্যান্স করতেই পারে নাই। নানা কারণে ব্যক্তিগত ব্যর্থতায়, ধারাবাহিকভাবে সুযোগ পায় নাই। একেকজনের গল্প একেক রকম। কিন্তু এই মানুষগুলো যে ব্যর্থ মানুষ, এ ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ নাই। এই ব্যর্থ মানুষগুলো কি করতেছে এখন? আমি পরে ভাবলাম যে এই যে আজকে ২০২৬ সালে আমরা একটা পুল পার হলাম, একটা সাঁকো পার হলাম, একটা মহা ট্রানজিশন পার হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম। এই সময়টা এরা তৈরি করে দিছে। বিশ্বাস করেন, ওই যে ২০০০ পরবর্তীকালের যে আমাদের যে ব্যর্থ নায়করা, এই ব্যর্থ নায়করা গোপনে, গোপনে আমাদের এই ট্রানজিশনটা পার করে দিল। অবশ্যই এই পরিস্থিতিটায় আমরা পৌঁছাতে পারলাম, একটু বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম যে না, ক্রিকেটটা আবার ট্র্যাকে উঠছে। এই জায়গাটায় আসার মূল কৃতিত্ব ক্রিকেটারদের। ক্রিকেটারদের কাছ থেকে কৃতিত্ব কেড়ে নেওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু নেপথ্যে ওই ব্যর্থ মানুষগুলোর নানা রকম ভূমিকা আছে। সেইটা আজকে একটু সংক্ষেপে বলবো যে ওই সময়ের আমাদের যে ব্যর্থ মানুষ বলে আমরা যাদের চিনি, তারা আসলে কিভাবে এই সময়ের ক্রিকেটে গঠন করার জন্য কাজ করে যাচ্ছেন, সেটা একটু সংক্ষেপে বলবো। প্রথমে বলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ জয়ের ফলে আমরা কোনো ট্রফি জিতে যাইনি। এটাতে কি হয়েছে গতকালকে রাতে আমি একটা কন্টেন্টে বলছি। আরও একটু যদি আমি বলি, সেটা হচ্ছে আমরা ওই যে বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। যত যাই বলি না কেন, ২০২৩-এর পর থেকে আমরা একটা ভয়াবহ অধঃপতনের দিকে যাওয়া শুরু করলাম, এবং এই সময় আমরা একাধিকবার এরকম শঙ্কা বোধ করছি যে আমাদের ক্রিকেট পথ হারায় ফেলছে। মাঠের পারফরমেন্সে, মাঠের বাইরের ঘটনাবলিতে, মাঠের পারফরমেন্সের চেয়েও মাঠের বাইরের ঘটনাবলী খুব বেশি এফেক্ট করতেছিল ক্রিকেটকে।
2023-এর ওয়ার্ল্ড কাপের সেই নাটকীয়তার পর থেকে, নাটকীয়তা না কুনাটকীয়তার পর থেকে আমরা একের পর এক ডিজাস্টার দেখছি। একের পর এক ডিজাস্টার দেখছি। কখনো ইন্ডিভিজুয়াল কোনো খেলোয়াড় ডিজাস্টার ঘটাইছেন, কখনো টিম ম্যানেজমেন্ট ডিজাস্টার ঘটাইছেন, বেশিরভাগ সময় বিসিবি ডিজাস্টার ঘটাইছে। ডিজাস্টার না বলে এগুলারে বলা ভালো হাস্যকর কেলেঙ্কারি করছে। এটার ফলাফল যেটা হচ্ছিল, আমরা ভয় পাচ্ছিলাম যে ক্রিকেটটা পথ হারায় ফেলবে, পথ হারায় ফেললে মানুষ মুখ ফিরায় নেবে। আর বাংলাদেশের ক্রিকেট তো মূল সম্পদ হচ্ছে মানুষ, দর্শক। মানে পৃথিবী জুড়েই খেলাধুলার মূল সম্পদ হচ্ছেন দর্শকরা। তারা মুখ ফিরায় নিলে আর ওটা ফিরায় আনতে শুধু পারফরমেন্স দিয়ে হয় না, সেটা সাক্ষী ফুটবল। বারবার বলি যে আমাদের ফুটবলের সবচেয়ে বড় সাক্ষী। একবার এখানে আজে বাজে কাজ করে আমাদের ফুটবলের দর্শকদের আমরা ফিরায় দিছিলাম, সেটা ফিরায় আনতে আজকে হামজাদের দেশে ফেরা লাগছে। 20-30 বছর কেটে গেছে, তাও মানুষ ফুটবলে ফেরে নাই। ক্রিকেট সেরকম একটা ঝুঁকির মধ্যে পড়ে গেছিল। মাঠের পারফরমেন্স দিয়েই আপনি যদি দেখেন, তাহলে যে ওয়ানডে ক্রিকেটে আমরা রেগুলার 6-7 নম্বরে ছিলাম, 3-4-এ বিভিন্ন ওয়ানডে সাইকেল শেষ করতেছিলাম, সেই ওয়ানডে ক্রিকেটে আমরা নামতে নামতে 10-এ নেমে গেলাম। মানে পরিষ্কার আমরা সর্বার্থে একটা দুর্দান্ত ট্রানজিশনের মধ্যে ঢুকে গেলাম। আমাদের সঙ্গে কিছু খেলোয়াড় চেঞ্জ হচ্ছে, রেগুলার পারফর্মাররা অবসরে চলে যাচ্ছে, নতুন তারকারা উঠে আসতেছে, তারা বয়সে খুব ছোট, তাদের পথ দেখানোর লোকজন আমরা তেমন দেখি না ড্রেসিং রুমে, আবার পারফরমেন্স খারাপ। সব মিলে আমাদের ট্রানজিশনটা খুব বুকের মধ্যে ধাক্কা হয়ে আসলো যে এই জায়গা থেকে উঠে আসা খুব কঠিন হবে। এই সময়টায় নিরলসভাবে কাজ করে গেছে আমার বলা ওই ব্যর্থ মানুষগুলো, যে মানুষগুলো তাদের জীবনে কিছুই পায় নাই বা করার সুযোগ পায় নাই। আপনি যদি এক এক করে ওই সময়ের যারা আমাদের এই ক্রিকেটটাকে গড়ার জন্য এখন জীবন দিয়ে যাচ্ছে তাদের কথা একটু ভাবেন, তাদের নাম তো প্রকাশ্যে খুব বেশি আসে না, কারণ আমরা তো আসলে সামনের নায়কদেরই দেখি, সেটাই পৃথিবীর নিয়ম। পেছনে কারা কাজ করে যাচ্ছে, জাতীয় দলের সঙ্গে থাকলে তবু একটু নামটাম পড়া যায়, পত্রিকায় আসে, কন্টেন্টে বলা হয়। কিন্তু এর বাইরে যারা কাজ করে যাচ্ছে তাদের সম্পর্কে খুব একটা খোঁজ খবর রাখি না। আমি বাইরে কাজ করে যাচ্ছি এরকম কয়েকজন সুপার হিরোর কথা বলি। সবচেয়ে বেশি কৃতিত্ব দেবেন নাজমুল হোসেন এবং আলমগীর ভাই, এই দুজন মানুষকে। আজকে যে আমাদের একটা পেস বিপ্লব আমরা দেখতে পাচ্ছি, এর কৃতিত্ব অবশ্যই অনেকগুলো পেস বোলিং কোচ যারা দেশ জুড়ে কাজ করতেছে তাদের। আমি কিন্তু এই আলোচনায় আমাদের ঘরোয়া ক্রিকেটে যারা ভালো কোচ তাদেরকে খুব একটা ইনক্লুড করতেছি না, কারণ তারাও অক্লান্ত কাজ করে যাচ্ছেন। আমি শুধু ওই সময় ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টার যারা ব্যর্থ হয়েছেন না কিন্তু এখন জীবন দিচ্ছেন, সেই ছেলেদের কথা বলতেছি। আলমগীর ভাই একটা মাত্র ম্যাচ খেলছে, উইকেট পায় নাই। একটা বা দুটো ম্যাচ খেলছে, কখনো উইকেট পায় নাই। আলমগীর ভাই একটা আহ, ইয়ে হয়ে গেল, রয়ে গেল, একটা রহস্য হয়ে রয়ে গেল ক্রিকেটের কাছে। যে এত সুন্দর ডোমেস্টিকে পারফর্ম করতে পারতো, কিন্তু সুযোগও পেল না, কোনো পারফর্মও করতে পারলো না। সেই আলমগীর ভাই কারো স্মৃতিতেই নাই। আলমগীর কবির আপনি মনে করতে পারেন ন্যাশনাল টিমে আপনি নাম শুনছেন? বেশিরভাগ লোকই মনে করতে পারবে না। ওই একটা দুটো ম্যাচ খেলে উইকেট পায় না, কে মনে করতে পারে? এই লোকটা আজকে দেখেন, এই যে উত্তরবঙ্গের যে বিপ্লবটা, এই বিপ্লবটায় নেতৃত্ব দিচ্ছে সে। হ্যাঁ, টু বি নেম আমরা নাহিদ রানা, শরীফুল এরকম 4-5 জনের কথা বলতে পারবো যারা অলরেডি কেউ ইন্টারন্যাশনালি কেউ ন্যাশনালি গ্রাউন্ড ব্রেক করে ফেলছে, যে এরা আলমগীর ভাইয়ের আবিষ্কার। শুধু আলমগীর ভাইয়ের স্টুডেন্ট না, এগুলারে আলমগীর ভাই বিভিন্ন জায়গায় অ্যামেচার লেভেলে দেখে ধরে ধরে এনে ক্রিকেটে আনছে। বেসিক বোলিং গ্রিপ থেকে শুরু করে রান আপ সব শিখাইছে আলমগীর ভাই, এভাবে এদের তৈরি করে এই পর্যায়ে পাঠাইছে। এই হচ্ছে আলমগীর ভাইয়ের কাজ। এছাড়া আলমগীর ভাইয়ের এখন অন্তত ১ ডজন ছেলেপেলে এই প্রিমিয়ারে বা বিভিন্ন ডিভিশনে পারফর্ম করে যাচ্ছে। আরও ডজন কয়েক আলমগীর ভাইয়ের ইয়েতে ওয়েট করতেছে, রাজশাহী থেকে ঢাকায় আসার জন্য ওয়েট করতেছে। মানে নাহিদ রানা, শরীফুলরা হচ্ছে তার বিজ্ঞাপন। এছাড়া বাকি যে আমাদের এখানে পেস বোলিংয়ের একটা স্রোত, যে স্রোতটাও আমরা দেখতে পাচ্ছি না, এই স্রোতটা আলমগীর ভাই ওখান থেকে তৈরি করে করে পাঠাচ্ছে। আলমগীর ভাই উত্তরবঙ্গেই পড়ে থাকে সারা বছর, রাজশাহী থাকে, খুব রেয়ার কিছু সময় ঢাকায় আসে। এই তার কাজ উত্তরবঙ্গ ভিত্তিক। এখানে আসার পরে এই ছেলেগুলাকে নিয়ে বহাবহ পরিশ্রম করে নাজমুল। নাজমুল সিলেটের ছেলে,
নাজমুল বেশ কিছুদিন জাতীয় দলে খেলছে, কিছু ভালো পারফর্মও করছে। তারপরেও দুর্ভাগা ছেলে এবং একদমই কোনো গ্ল্যামার ছিল না। না বোলার হিসাবে, না অ্যাপিয়ারেন্সে। গ্ল্যামার ছিল না। ফলে নাজমুলের ইচ্ছামতো দল থেকে বাদ দিয়ে দেওয়া হতো, আবার ইচ্ছামতো ডাকা হতো। ভুতুড়ে সব পরিস্থিতি ছিল। নাজমুল মানে একসময় অবস্থাই ছিল যে রিপ্লেসমেন্ট গাইড। যেকোনো সিরিজে যে কেউ ইনজুরড হয়েছে, নাজমুল ফ্লাই করে। এমনও হয়েছে নাজমুলকে ফ্লাই করতে বলা হয়েছে, নাজমুল রেডি হয়েছে, নাজমুল এয়ারপোর্টে যাবে, সে সময় বলা হয়েছে না তুমি না অমুক যান। নাজমুল সারাটা জীবন এইভাবেই গেল তার। রিটায়ারমেন্টের পরে আর্লি রিটায়ারমেন্টে গেছে এই ছেলেটা। রিটায়ারমেন্টের পরে এই ছেলেটা, নাজমুল কিন্তু মানে মেলা সিনিয়র না। এই ছেলেটা গত ৮-১০ বছর, মনে হয় ৮-১০ বছরই হবে, বিপ্লবের মতো কাজ করে যাচ্ছে। সে একটা গোপন রেভলিউশন করতেছে, একটা বিপ্লবী নেতা হয়ে উঠছে। সে তার প্রথম ফেজে সিলেটে রেভলিউশন করছে। সিলেটে আমরা তার সময় দেখছি এক গাদা ফাস্ট বোলার সিলেট থেকে উঠে আসে। রাহি, এবাদত, রাজা, এক গাদা ফাস্ট বোলার ওই সিলেট থেকে চলে আসছে আমাদের এখানে। খালেদ ছিল, আরো অনেকে ছিল যারা ওই সময় গ্রাউন্ড কাঁপায় ফেলছে। সিলেটি বোলার তৈরি ওই সময় তার কাজ ছিল। পরে সে ন্যাশনাল লেভেলে এসে দায়িত্ব নিয়েছে। এখন সে মূলত আমাদের শ্যাডো মূল বোলিং কোচ। এই দেখেন ন্যাশনাল টিমে যে বোলিং কোচ হিসাবে যে রোল প্লে করে, সে আসলে কিন্তু খেলোয়াড় তৈরি করে না, বা খেলোয়াড় করে না, ওই শিরীষ কাগজ দিয়ে ঘষে সুন্দর করে না। তার কাজ হচ্ছে খেলোয়াড়দের মোটিভেটেড করা, খেলোয়াড়দের ভিতর থেকে বেস্টটা বের করে আনা, নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, এগুলো। প্রত্যেক লেভেলে কোচদের ডিউটির ভিন্নতা আছে। তাহলে আমি যদি কথার কথা ধরি যে ওই গ্রাউন্ড থেকে খেলোয়াড় একেবারে কাদামাটি দিয়ে বানায় পাঠাচ্ছে হচ্ছে আলমগীর ভাইয়ের মতো কোচরা। আলমগীর ভাই রাজশাহী থেকে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন পাঠাচ্ছে। নাজমুল নিজে একসময় সিলেট থেকে পাঠাচ্ছে। তাহলে ঢাকায় এই শেপটা কারা দেয়? ঢাকায় এই শেপ দেওয়ার নেতৃত্ব হচ্ছে নাজমুলের। নাজমুল অফিসিয়ালি বিসিবির যে এমার্জিং দল ওটার দায়িত্বে থাকে, কখনো এক এক সময় এক এক দায়িত্বে থাকে বিসিবির কোচ। কিন্তু তার মূল কাজ হচ্ছে ন্যাশনাল টিমের বাইরে থাকা এবং টিমে থাকা প্রত্যেকটা বোলারকে সুন্দর করে ঘষে মেজে ঠিকঠাক করা। নাজমুল যখন এই যে রানা, শরীফুল বা এদেরকে হাতে পায়, তখন কিন্তু এদের ভিতরে অনেক ইম্যাচুরিটি থাকে, আনসাইন্টিফিক ব্যাপার থাকে। তারা পুরোপুরি প্রস্তুত হয়ে তার কাছে আসে না। তখন এদের মেকানিজম নিয়ে অনেক কাজ করতে হয়। তাদের রান আপ নিয়ে কাজ করতে হয়, ফিটনেস নিয়ে কাজ করতে হয়, ইভেন গ্রিপ নিয়েও কাজ করতে হয়। অনেক কিছু নিয়ে কাজ করতে হয় এবং এই কাজটা খুব বোরিং, খুব ক্লান্তিকর। কারণ হচ্ছে রাতারাতি এগুলোর আউটপুট হয় না। একটা ছেলের সামান্য অ্যাকশনে একটু কাজ করা, এটার আউটপুট পাইতে অনেক সময় সিনিয়রদের নিয়েও কাজ করতে হয়। মাঝে মোস্তাফিজকে নিয়ে এসে প্রায় ১ বছর তার টানা কাজ করা লাগছে একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করতে। এগুলার আউটপুট পেতে অনেক সময় লাগে, ফলে খুব বিরক্তিকর। আপনি রেজাল্ট পাচ্ছেন না, তাৎক্ষণিক কিছু দেখতে পাচ্ছেন না। নাজমুল গত ১০ বছর ধরে কি কাজ করতেছে, এখন এসে আমরা দেখতেছি এটার আউটপুট আসতেছে। এত স্লো বার্নিং একটা প্রসেস। এই কাজগুলো সে করে গেছে। করে গেছে বলেই আমরা ওয়েল শেপড অনেক ফাস্ট বোলার পাইছি। অনেক ফাস্ট বোলার পাইছি। আন্ডার-19, বিভিন্ন ওই রাজশাহী, সিলেট বিভিন্ন জায়গা থেকে আসা ফাস্ট বোলারদের সে এই একদম শিরীষ কাগজ দিয়ে ঘষে, ঘষে যত্ন করে একটা জায়গায় নিছে। এই জায়গাটায় আরেকটা বড় ভূমিকা কে রাখছে? সে এখন ন্যাশনাল টিমের বোলিং কোচ। সেটা আমাদের তালহা। তালহাও মূলত তৃণমূলেই কাজ করছে আগে, খুলনার দিকে কাজ করছে, বিভিন্ন ক্লাবে কাজ করছে, বিপিএল এ কাজ করছে, বিপিএল এ বা ক্লাবে এখনো করে। কিন্তু তালহাও গত ৩-৪ বছর ধরে মূলত, বা তারও একটু বেশি সময় ধরে মূলত নাজমুলের মতোই একটা রোল প্লে করছে। সেইটা কি করতেছে? ও আবার বায়োমেকানিক্যালি এবং সায়েন্টিফিক্যালি এটার একটা টপ নচ করতেছে। তালহা মূলত আমাদের পেস বোলিংটারে সায়েন্টিফিক করার চেষ্টা করছে। সেজন্য সেও ওই যে তৃণমূলে যখন কাজ করছে তখনও অক্লান্ত পরিশ্রম করে গেছে। তারপরে তালহার একটা বড় ব্যাপার হচ্ছে, তালহা যেটা করছে নিজেকে আরো বেটার করা, নিজেকে আরো বেটার করা। মানে তার ভেতরে এই জিনিসটা সবসময় কাজ করে যে আমি কি করে আমার একটা জুনিয়রকে আরেকটু বেটার করব, তা করতে গেলে তো আমারও বেটার হইতে হবে। আমার জ্ঞান বাড়াইতে হবে। নিজের পয়সা খরচ করে ক্রিকেট অস্ট্রেলিয়ায় গিয়ে পড়ে রয়েছে। এর মাঝে ৬ মাস বা ১ বছর।
ওখানে গিয়ে বায়োমেকানিক্সের নানা দিক শিখছে, অমুক তমুক নানা রকমই করছে। সে তো এমনি লেভেল 3 করা কোর্স। এই যাদের কথা বলতেছি এরা সবাই কিন্তু লেভেল 3 করা। এরা সঙ্গে আবার স্পেশালাইজেশন করতেছে, নানা রকমভাবে নিজের ডেভেলপমেন্ট করতেছে, যাতে এই বাচ্চাদের বেটারমেন্টটা করা যায়। এই যে রানার বোলিং অ্যাকশনটা দেখে আমরা খুব মুগ্ধ হই না? মনে হয় যে একদম ক্রিকেট বইয়ের পাতা থেকে উঠে আসা একটা স্মুথ অ্যাকশন। এই অ্যাকশনের পেছনে তালহার একটা দারুণ অবদান আছে। এখানে বায়োমেকানিক্সটা কি হবে, পজিশনটা কি হবে, এখানে তালহা দারুণ ইনপুট রাখছে। শুধু কি তালহা, আমাদের তারেক আজিজ, মানে আপাতত আগে শুধু পেস বোলিং কোচদের কথাই বলতেছি। তারেক আজিজ খান লেভেল 3 কমপ্লিট করে ফেলছে। সেও ঢাকাতে এই কাজগুলো করে যাচ্ছে। এই বিসিবির কোচ হিসাবে জুনিয়র বোলাররা বা ন্যাশনাল টিম থেকে বাদ পড়া বোলাররা তাদের ঘষতেছে, সবসময় ঘষতেছে। আপনি একাডেমি মাঠে গেলে দেখবেন এই কোচরা কিভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এরকম পরিশ্রম করে যাচ্ছে ডলার। এই যে ডলার মাহমুদ, আমরা নামও ভুলে গেছি। ডলার মূলত খুলনা এলাকায় কষ্টটা করে বা মাঝে মাঝে ঢাকায় ক্লাব ক্রিকেটে করে, টাইগার্সের সঙ্গে কাজ করে, কখনো কখনো রাজশাহী ক্যাম্পে পড়ে থাকে। ডলার কষ্ট করতেছে আরেকটু ছোটদের নিয়ে, মানে আরেকটু জুনিয়র লেভেলে। ও ওখানে ফাস্ট বোলারদের নার্সিংটা করতেছে। এই যে আমি হয়তো সবার নাম নিতে পারলাম না। কেউ মন খারাপ করবা না। আমার যারা ওই বন্ধু স্থানীয় ওই সময়ের কেউ যদি এটা শোনেন, মন খারাপ করবেন না যে আমার নাম বলল না কেন দাদা? এইটা না। আমি আসলে উদাহরণ হিসাবে কয়েকটা নাম বললাম। যে এই যে তারেক আজিজ পটেনশিয়াল অনুযায়ী তেমন কিছু করতে পারে নাই। নাজমুল পারে নাই, ডলার পারে নাই। তালহার গল্পটা তো অলরেডি বহুবার বলে ফেলছি। যে অ্যান্ডি রবার্টস যারে আর মাশরাফিরে দেখছিল বিশ্বজয় করতে, সে একটা বছরের বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটই খেলতে পারে নাই। ওরা আজকে নিজেদের কলিজাটা কেটে উপড়ায় দিচ্ছে যে কোনোভাবে ন্যাশনাল টিমরে সার্ভ করা যায় কিনা। হ্যাঁ, ব্যাটিংয়ে হয়তো এরকম ডেডিকেটেড কাজ করা এক্স ক্রিকেটার আমরা একটু কম পাচ্ছি। মূলত ভয়াবহ কাজ করে যাচ্ছে রাজিন সালে। দীর্ঘদিন ধরে একবার আনসাং হিরোর মতো। রাজিনের কথা অনেকে জানেই না। রাজিন কারণ হচ্ছে ওই যে বললাম ন্যাশনাল টিমের আশেপাশে না আসলে না লোকজন নাম জানে না। রাজিন বোধহয় মাঝে কিছুদিন স্টপ গ্যাপ হিসাবে ন্যাশনাল টিমে ছিল। ফিল্ডিং কোচ হিসাবে ছিল মনে হয়। রাজিন দুটো রোলই করে। শুধু ব্যাটিংয়ে কাজ করতেছে তা না। ব্যাটিংয়েও অসাধারণ কাজ করতেছে, ফিল্ডিং নিয়েও খুব ভালো কাজ করতেছে। রাজিন বিভিন্ন লেভেলে কাজ করে যাচ্ছে তুষার ইমরান। দেখেন এদের সবার গল্প কিন্তু এই একই। যে এরা পায় নাই। এরা করে দেখাতে পারে নাই নিজের পোটেনশিয়াল অনুযায়ী। কাজ করে যাচ্ছে হান্নান ভাই। হান্নান ভাই তৃণমূল পর্যায়ে কাজ করতেছিল এটা লোকে জানতই না। হান্নান ভাই বাচ্চাদের নিয়ে কাজ করতেছে। হান্নান ভাইও কিন্তু এই কারণে আর্লি রিটায়ারমেন্টে চলে গেছে। যখন দেখছে হচ্ছে না আমারে দিয়ে, আমি ওই পর্যায়ে পারতেছি না বা করব না আর, সে আর্লি রিটায়ারমেন্টে গিয়ে সে অলমোস্ট ২০ বছর ধরে বাচ্চা ক্রিকেটারদের নিয়ে কাজ করতেছে। আপনি এখন যেকোনো এই এখনকার আন্ডার 15 থেকে শুরু করে ন্যাশনাল টিম, এই জায়গায় যেয়ে আপনি হান্নান ভাইয়ের নামটা বলে দেখেন। সবাই একগাল হেসে বলবে আমাদের হান্নান স্যার। এদের বিভিন্ন পর্যায়ে কাউকে প্রধান নির্বাচক হিসাবে, এজ লেভেল নির্বাচক হিসাবে, কাউকে ম্যানেজার হিসাবে, বেশিরভাগকে কোচ হিসাবে এই গড়ে তোলায় একটা বিরাট রোল প্লে করছে। সে শুধু আপনি ওইভাবে ডিফাইন করতে পারবেন না যে শুধু ব্যাটিং নিয়ে কাজ করছে বা শুধু ফিল্ডিং নিয়ে কাজ করছে। বেশি ব্যাটিং নিয়ে কাজ করছে কিন্তু সে মূলত মেন্টর বা কোচ হিসাবে অনেক কাজ করছে। হান্নান ভাই সেটার আউটপুট তো এখন দিচ্ছেই। আপনারা দেখতেছেন যে সে নির্বাচক হিসাবে অসাধারণ একটা সময় কাটালো। সে বিশ্লেষক হিসাবে টপ নচ। আমার সবচেয়ে প্রিয় বিশ্লেষক। এখন আবার ক্লাবে ফিরে গেছে। ক্লাবে ফিরে গিয়েও কি অসাধারণ কোচিং করাচ্ছে। আশরাফুল হয়তো মানে এদের মতো এই নেপথ্য নায়ক হিসাবে খুব বেশি ভূমিকা এখনো রাখে নাই। সে অনেক কম সময়ে ন্যাশনাল টিমের সঙ্গে চলে আসছে। কিন্তু আমরা একটা আসর দেখতে পাচ্ছি। যে আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটারদের যেটা দরকার ওই যেটা বললাম যে কোনোভাবে বাইরে যেভাবে ওদেরকে ঘষা হচ্ছে, কেউ একদম কাদামাটি দিয়ে বানাচ্ছে, কেউ সেটাকে ঘষতেছে, কেউ রেডি করতেছে। ন্যাশনাল টিমে সেটা করা যাবে না। ন্যাশনাল টিমের কাজকে নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করো। নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করে ওর মাথা থেকে ভার কমাও, ওরে নির্ভার করে ওর বেটারটা বের করে আনো। সেটাতে যে আশরাফুল একটু হলেও সফল হচ্ছে তা তো ন্যাশনাল টিমের ব্যাটিংটা একটু ধারাবাহিক হচ্ছে বোঝা যাচ্ছে। আশরাফুল জয়েন করার পর থেকে আমাদের ব্যাটিংটা কম বেশি ফায়ার করতেছে, রেগুলার হয়েছে। সেটা আশরাফুলের কৃতিত্ব এরকম দাবি করতেছি না, কিন্তু এখানে একটা গোপন অবদান তো থাকেই।
আমাদের সুমন ভাই নানা ভূমিকায় সার্ভ করে যাচ্ছে, নানা ভূমিকায়। নির্বাচক হিসাবে সার্ভ করে গেছে লম্বা সময়, তারপরে ম্যানেজার হিসাবে, কোচিং, সে খেলোয়াড় কোচিংয়ে কাজ করে নাই কখনো। এখন প্রধান নির্বাচক হিসাবে, এবং সে যে এই দেশের ক্রিকেটটারে, মানে আমাদের দেশের ক্রিকেটের ইয়েটা তো বিবর্তনটা তো শুরু হয়েছে তার সময় ২০০৫-০৬। ফলে সেই ক্রিকেটের বিবর্তনের হিস্ট্রিটা যে তার একেবারে ডিএনএতে ঢুকে গেছে, সেটা তার দল সিলেকশন দেখলে আপনারা বুঝতেছেন যে দলটা যেমন হওয়া উচিত সে সেটাই করতেছে। হ্যাঁ, হয়তো আপনি বলবেন যে আরও কিছু নিষ্ঠুর সিদ্ধান্ত নেওয়া যায়। হ্যাঁ, সুমন ভাই কখনো ওই তাড়াহুড়া করা ক্যাপ্টেনও ছিল না, তাড়াহুড়া করা মানুষও না। সময় নেবে। সে যদি মনে করে, সে হয়তো আপনার মতোই সে বোঝে যে এই ডিসিশনটা নেওয়া দরকার, কিন্তু সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রসেস ফলো করেই নিবে ওটা। ওই ডিসিশন সে হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড নিয়ে ফেলছে, কিন্তু সে ওইটার জন্য কি কি প্রসেস ফলো করতে হয় আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেটা ফলো করবে, তারপরে আপনি দেখবেন ডিসিশনটা সে নিছে। ফলে সে তার আপাতত তার কাছ থেকে আমি কোনো ব্লান্ডার আশা করি না। ভুল তো করবে, ভুল করবে বলেই তো মানুষ। আমরা মানুষ প্রাণীটা পৃথিবীতে স্রষ্টা পাঠাইছে নিয়ে আমরা ভুল করবো বলে, আমরা কেউ তো ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু ব্লান্ডার করবে না সে, বা অন্যায় করবে না। সেও সার্ভিস দিয়ে যাচ্ছে। আরেকটা ছেলের কথা আমি বলে শেষ করতে চাই, সেটা আমাদের শাহরিয়ার নাফিস। সে কোনোভাবেই কোচিংয়ের সঙ্গে নাই, যেটা আমার জন্য খুব আপসেটিং একটা ব্যাপার, ভেরি মাচ আপসেটিং। আমি শাহরিয়ার নাফিস যখন খেলতো তখন থেকেই তারে বলতাম যে আপনার জীবনে কাজ হচ্ছে ৩টা। একটা হচ্ছে আপনি টিচিং করবেন, ২ নাম্বার হচ্ছে আপনি কমেন্ট্রি করবেন, ৩ নাম্বার হচ্ছে আপনি বাচ্চাদের গ্রুমিং করবেন। এটা হচ্ছে আপনি রিটায়ারমেন্টের পরে করবেন। দুর্ভাগ্যচক্রে আমি দেখলাম যে শাহরিয়ার নাফিস এর কোনো পথেই গেল না। শাহরিয়ার নাফিস রিটায়ারমেন্টের পরে সরাসরি যেদিন রিটায়ার করলো ও আর রাজ্জাক, পরদিনই ওরা ২ জন কর্পোরেট জবে জয়েন করে ফেলল, বিসিবির কর্পোরেট জবে। যেটা আমার জন্য একটা রিয়েল শকিং ছিল। এটা নিয়ে শাহরিয়ার নাফিসের সঙ্গে আমার ২-৪ বার মানে আমি অভিমানও প্রকাশ করছি। না, আমি জানতাম না গোপনে এই ছেলেটা এই সবগুলো কাজ করে যাচ্ছে। কর্পোরেটটা সে জীবিকার জন্য চাকরি করে যাচ্ছে। বেশ বড় পদে চাকরি করে, ক্রিকেট অপারেশনসের ম্যানেজার। কার্যত সিইওর পরে বোর্ডের সবচেয়ে ক্ষমতাধর পদ বা সবচেয়ে ডিসাইডিং পদ। সেটা সে সুন্দরভাবে করে যাচ্ছে, বা ভুল ত্রুটি থাকতে পারে, সেটা নিয়ে বিচার করতে বসিনি। গোপনে সে দারুণ কাজ করে যাচ্ছে। একটা হচ্ছে সে তার প্যাশনের জায়গা থেকে আমার বাসার খুব কাছাকাছি একটা বাচ্চাদের কোচিং করায় একটা ক্লাবে। এখানে একদমই বাচ্চা, একদম বাচ্চাদের কোচিং করায়। আরেকটা কাজ করায় হচ্ছে, এই যে আমাদের ন্যাশনাল টিমে খেলোয়াড়রা যখন একটু ব্যাট প্যাচে যায়, বিশেষত বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানরা, এদের সবার মুখে আপনি এখন শুনবেন যে আবির ভাই, এই তানজিদ তামিম তুমি যে আবার রানে ফিরলা, কিভাবে হলো? আবির ভাই। এই ইমন তুমি যে রান পাচ্ছ, কিভাবে হলো? মাঝে তো এক সিজন রান পাইলা না। আবির ভাই। এই নাঈম তুমি আবার রানে ফিরছো কিভাবে? আবির ভাই। আপনি আরে আবির তো কোথাও দায়িত্বে নাই। মানে শাহরিয়ার নাফিস তো কোথাও কোচিং করায় না। ও কেমনে? ওর ডিউটি টাইমের বাইরে এদেরকে নিয়ে 1 টু 1 প্রয়োজনে নেট করে। ওর দরজা সবসময় এদের জন্য খোলা। যেকোনো সময় আবির ভাইয়ের কাছে যাওয়া যায়, গিয়ে বা ফোন করা যায়, "আবির ভাই এই সমস্যাটা হচ্ছে। ওকে আসো, তুমি কখন নেট করবা? আমি একটু শিডিউল দেখে আমি আসবনে। আমি দাঁড়ায় দেখবনে।" সে কখনো ন্যাশনাল টিমের বা কোনো টিমের নেটে যায় না। কারণ সে এথিক্যালি মনে করে যে ওতে কোচরা মনে করতে পারেন, যদিও সেও কিন্তু লেভেল 3 করা কোচ। এটা আপনারা জানেন কিনা, সে সম্প্রতি লেভেল 3 শেষ করছে। লেভেল 2 আগেই করা ছিল। ফলে সে কোচ হিসাবে অবশ্যই অথরিটি রাখে যেকোনো জায়গায় কথা বলার, কিন্তু সে বলতে যায় না। একজনের জুরিডিকশন এ কেন আমি কথা বলব? 1 টু 1 যে কাজ করতে চায়, শাহরিয়ার নাফিস প্রয়োজনে রাত জেগে হলেও তারা নিয়ে নেটে কাজ করে। যেটার আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি শাহরিয়ার নাফিসকে বলি, আ এর মাঝে মজা করে বলতেছিলাম যে, "আপনি কিছুদিন একটু ডানহাতি হিসাবে প্র্যাকটিস করে দেখেন, তাইলে আমাদের ডানহাতি ছেলেপেলেরও খুব উপকার হবে।" আমরা যে এই যে একগাদা বাঁহাতি টপ অর্ডারকে এখন ইনফর্ম দেখি না, এটার পেছনে এই ছেলেটার একটা দারুণ ভূমিকা আছে। এই যাদের নাম বললাম, এটা হচ্ছে তাৎক্ষণিক মাথায় আসছে। কোনো হোমওয়ার্ক করে বসি নাই। যে এরা আমাদের সামনে রোমান্টিক হিরো ছিল। এরা কেউ, আশরাফুল খানিকটা, সুমন ভাই খানিকটা। প্রত্যাশার হয়তো 30% 25% পূরণ করতে পারছে। বাকিরা কেউ 5% ও পারে নাই। যারে নিয়ে যা প্রত্যাশা ছিল, যারে নিয়ে যা স্বপ্ন ছিল। সেইটা আমি আজকে দেখি এরা ওই যে বললাম কলিজাটা কেটে বাংলাদেশকে
দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশকে না, বাংলাদেশের তারুণ্যকে দেওয়ার চেষ্টা করতেছে। যে তোমরা এই যে ট্রানজিশনটা এটা পার করে আমাদেরকে একটা ট্রফির দিকে নিয়ে যাও। আমাদেরকে একটা সেটেল জায়গার দিকে নিয়ে যাও। সেজন্য কি দরকার? আমার হাতটা কেটে দিতে হবে? বলো আমি হাত কেটে দিচ্ছি। আমার হাত দিয়ে তুমি খেলো। আমার হৃদয়টা বের করে দিতে হবে? সেটা করো। আমি এই কোচদের প্রায় সবার সঙ্গে আমার কম বেশি যোগাযোগ আছে। কারণ ওই প্রজন্ম একটু ম্যাচ করে তো। অনেকেই আমার চেয়ে বয়সে বেশ ছোট। তারপরেও কাছাকাছি প্রজন্ম। ফলে বেশ যোগাযোগ আছে। আমি ওদের অ্যাপ্রোচ সবার একটা কমন অ্যাপ্রোচ দেখি। ওরা তরুণদের সঙ্গে যখন কথা বলে যে, "তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি? তোমার জন্য যদি দরকার হয় আমি আমার একটা অঙ্গ কেটে দিব। তাও বাংলাদেশকে সার্ভ করো।" এর মাঝে তালহা যেদিন ন্যাশনাল টিমে জয়েন করলো, তালহা আমারে একটা কথা বলতেছিল যে, "দাদা যদি একটা ছেলে একটা ভালো ডেলিভারি দেয়, সেই ডেলিভারিটার পিছনে আমার যদি 1% ভূমিকা রাখতে পারি, তাহলে আমি মনে করব আমার জীবনে যা কিছু পাইনি সব পেয়ে গেছি। এইটা আমার প্রাপ্তি। আর কোনো অ্যাওয়ার্ড, রিওয়ার্ড কিচ্ছু দরকার নেই আমার জীবনে। আমি ওইটা দেখতে চাই যে আমি কোনো একটা ছেলের একটা ডেলিভারিতে 1% অবদান রাখতে পারছি। ওইটার জন্য কাজ করে যাচ্ছি।" এই হচ্ছে এদের ভূমিকাটা। আজকে এই দিনটাতে এরকম সময় যখন আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম, আমরা কোথাও পৌঁছাই নাই এখনো। আবারও বলি কোথাও পৌঁছাই নাই। খুব বড় কোনো কিছু ভাবার দরকার নেই যে বিশাল কিছু করে ফেলছি। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। বুকটা হালকা করতে পারছি যে না আমাদের ক্রিকেটটা আবার ট্র্যাকে উঠছে। এই সময়টায় এই ছেলেগুলারে একটু ধন্যবাদ দিয়েন। এই না পাওয়া ছেলেগুলারে একটু ধন্যবাদ দিয়েন। এটাই এদের পাওয়া হবে। এছাড়া জীবনে এদের আর কিচ্ছু পাওয়া নেই। আর পাওয়ার সময় নাই ওদের। ওদের সময়টা শেষ। ওদেরকে আমরা সবাই একটু মন থেকে একটা ধন্যবাদ দেই।